আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। এই তো আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। সো এভরিওয়ান, আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আসলে অনেক অনেক হ্যাপি লাগতেছে। ঠিক আছে, এইভাবে আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর আপনাদের জন্য অনেক ভালো কিছু করব। সবাই একটু সাপোর্ট করেন, সবাই এভাবে পাশে থাকেন, অনেক অনেক ভালো কিছু করব। আর একটা বিষয় আপনাদেরকে অনেকবার বলতেছি, আসলে নিজের কাছেও কেমন একটা লাগে, ঠিক আছে, যে একই বিষয়ে একবার কথা বলা। এই যে অনেকে ভিডিও দেখতেছেন, সাবস্ক্রাইব করতেছেন না, ভিডিও দেখে চলে যাচ্ছেন। একটু সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। আর আপনারা যদি পাশে থাকেন, সো নেক্সটে অনেক ভালো কিছু করব। সবাই একটু পাশে থাকেন, আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে ভালোবাসার বর্ষণ গল্পটির আরও একটি পার্ট নিয়ে আসলাম। চলুন তাহলে শুরু করা যাক। হঠাৎ সময়ের দিকে নজর গেল তুরাগের। 6 সপ্তাহ চলছে। হুট করে সেদিনের কথা মনে পড়ে, যেদিন মিথিলার আর কখনো সুস্থ না হওয়ার ব্যাপারে বলেছিল ডক্টর। সেটাও তো 6 সপ্তাহ হয়েছে। সেদিনই তো ড্রিঙ্ক করে ফিরেছিল বাসায়। তার মানে সেদিন কিছু স্বপ্ন ছিল না, সবটা বাস্তব ছিল। এই বাচ্চা তুরাগের বাবা হতে যাচ্ছে তুরাগ। এই নিউজ যতটা না খুশি করলো তুরাগকে, তার থেকে চিন্তিত করে তুললো বেশি। এই মুহূর্তে তরু এরকম একটা সিদ্ধান্ত নিল। এখন কি করে মানাবে তরুকে? যাই হোক, সামলে নেবে, এই ভেবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল তুরাগ। উদ্দেশ্য তরুদের বাসা। হ্যাপি ফ্যামিলি নামের মেসেঞ্জার গ্রুপে কল বেজে যাচ্ছে অনেকক্ষণ। ব্যস্ত থাকায় জয়েন হতে পারেননি নুরুল ইসলাম। হাতের কাজ শেষ করে গ্রুপ কল রিসিভ করলেন। অমনি স্ক্রিনে ভেসে উঠল তরুর মুখখানা। নুরুল ইসলাম হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করলেন, কেমন আছে আমার আম্মা? ভালো না। কেন, কি হয়েছে? আগে তোমার বউ জয়েন হোক, তারপর বলবো। তরুর পেছনে ঝোলানো ছবির ফ্রেমের দিকে নজর গেল নুরুল ইসলামের। ভালোভাবে চোখ বুলিয়ে বললেন, মামুনি, রুমটা বেশ চেনা চেনা লাগছে। তরুকে উত্তর দিতে দিল না তহমিনা। কলে জয়েন হয়েই কথাটুকু কানের কাছে গেছে তার। অমনি খ্যাক করে উঠে বলে, চেনা চেনা লাগবে না, এটাই তো তোমার বাসা, তাই চেনা চেনা লাগছে। ও, তরু বাড়িতে এসেছে? তাহলে বাড়িতে বসে মেয়ের সাথে ভিডিও কল দেওয়া লাগে? কি যুগ আইলো! না বাবা, কারণ সেটা নয়, অন্য কিছু। আসলে আমি তোমাদের কিছু বলতে চলেছি, যে কথাগুলো আম্মুর একটুও পছন্দ হবে না। তাই তার হাত থেকে বাঁচতে রুমের দরজা বন্ধ করে নিয়েছি। কি এমন জরুরি কথা শুনি? বাবা মাকে জিজ্ঞেস করো তো তার হার্টের ঔষধ পাশে আছে কিনা, নয়তো নিয়ে আসতে বলো। আমার কথা শুনে অ্যাটাক ফ্যাটাক করে বসলে আমার কিন্তু দোষ নেই। তরুর কথায় আবারও খ্যাক করে উঠলেন তহমিনা। বললেন, বনিতা না করে যা বলার বলো। চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল তরু। এরপর চোখ বন্ধ রেখেই এক নিঃশ্বাসে বলল, বাবা মা, আমি তুরাগের সাথে আর সংসার করব না। ওর আর আমার ডিভোর্স হয়ে গেছে। ওর দেয়া ডিভোর্স পেপারে সই করে দিয়েছি আমি। তহমিনা নুরুল যেন আকাশ থেকে পড়লেন। একসাথে বলে উঠলেন, কি? শান্ত হও তোমরা। এই দেখো, আমি কিন্তু একদম ঠিক আছি, একটু কষ্ট হচ্ছে না আমার। তোমরা শান্ত থাকো প্লিজ। তরু, কি করেছো তুমি এটা? এটা কি কোনো সাধারণ বিষয়? এরকম একটা বিষয়ে তুমি একা কিভাবে সিদ্ধান্ত নিতে পারো? বাবা, তুমি কি চাও তোমার মেয়েটা তিলে তিলে মরে যাক? যে মানুষ আমার সাথে সংসারই করতে চায় না, তার সাথে সারা জীবন কিভাবে কাটাবো বাবা? এখন তোমার যদি মনে হয় তোমরা চাও না আমি তোমাদের সাথে থাকি, তাহলে বলে দাও, দূরে কোথাও চলে যাই। মেয়ের কথায় রিয়্যাক্ট করা বন্ধ করে দিলেন তহমিনা। তার বুকে হু হু করে উঠল। এই মেয়ে তার হাতের পুতুলের ন্যায় ছিল। সেই মেয়ের লাইফটা আজ কেমন অগোছালো হয়ে আছে। তিনি প্রথম শুনে ভীষণ ক্ষেপে গেলেও এই মুহূর্তে একদম শান্ত হয়ে গেছেন। হয়তো মেয়ে হারানোর ভয় ঝেঁকে বসেছে তাকে। কারণ এরকম সিচুয়েশনে যে কেউ উল্টোপাল্টা সিদ্ধান্ত নিতে পারে। তহমিনা শান্ত কণ্ঠে জানতে চাইল, সকাল সকাল চলে এসেছো, ও বাড়ির কাউকে জানিয়ে এসেছো? তরুর সহজ সরল স্বীকারোক্তি।
না, কাউকে বলে আসিনি। তাহলে কেউ জানে না তুই এ বাসায় এসেছিস? না। তাহলে চলে যাও এখান থেকে। তরুর বাবাও তোমার কাছে চট্টগ্রামে চলে যাবে। তোমরা থানার আশেপাশে একটা ভালো দেখে বাসা খোঁজো। যতদিন না পাও ততদিন হোটেলে থাকবে। তবে আজই যাবে ও। তহমিনার হঠাৎ এমন সিদ্ধান্ত ভড়কে গেল বাবা মেয়ে দুজনই। তরু অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিন্তু এসব কেন করবো আম্মু? তুরাককে একটা শিক্ষা দিতে হবে। কি বলছো এসব আবল তাবল? আমি আবল তাবল বলছি না, আমি ঠিকই বলছি। তুরাক তরুকে নিতে একটু পর চলে আসবে, দেখো। কিন্তু তরুকে ওর সাথে যেতে দিব না আমি। তরু কোথায় আছে তার খোঁজও দিব না ওকে আমি। তুমি কিভাবে জানলে তুরাগ আসবে? তোমরা কি ভেবেছো সেদিন রেগে চলে আসছিলাম আর কোনো খোঁজ খবর নেইনি? তোমাদের ধারণা ভুল। ওই বাড়ির প্রতিটা খবর জানি আমি। তুরাক আসতেছে তাও সেভাবেই জেনেছি, যেভাবে বাকি কথাগুলো জেনেছিলাম। এখানে কোনো একটা ঘাপলা আছে, আগে তা খুঁজে বের করতে হবে। কিন্তু তার আগে তুরাগের কাছে যেতে দেওয়া যাবে না তরুকে। বাবা মেয়ে চুপ করে আছে। এই মুহূর্তে তহমিনার কথাই তারা মানবে না বলে মনস্থির করলো। তহমিনা যা বলেছিল তাই হয়েছে। একটু পরে এই বাসার কলিং বেল বেজে উঠল। আঁচলে হাত মুছতে মুছতে গিয়ে দরজা খুলে দিল তহমিনা। সামনেই ভেসে উঠল তুরাগের ক্লান্তিমাখা মুখশ্রী, উস্কো খুস্কো চুল। ব্যস্ত কণ্ঠে জানতে চাইল, তরু কোথায় মামি? তরু কোথায় মানে? ও তোমার সাথে আসেনি? না মামি, ও বলে এসেছে ও এখানেই আসবে। আপনি সরুন, আমি জানি ও এখানেই আছে। তুরাগের কথায় ভাবান্তর হলো না তহমিনার। তা দেখে দরজা ধাক্কা দিয়ে পুরোপুরি খুলে ফেলল তুরাগ। তহমিনাকে পাশ কাটিয়ে ঢুকে গেল ভেতরে। প্রতিটা রুম তন্ন তন্ন করে খুঁজলো, ছাদেও খুঁজলো, না কোথাও নেই তরু। তহমিনা তখন ওর ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে যেন তার কোনো চিন্তাই নেই। থাকবে কিভাবে? সেই তো লুকিয়েছে তরুকে। তরুকে না পেয়ে যেরকমভাবে এসেছিল সেরকমভাবেই আবার বের হয়ে গেল। এতক্ষণে বৃদ্ধ তারামন বিবি বের হয়ে এলেন, কিন্তু সে আসতে আসতে তুরাগ বাসার গেট পেরিয়ে গেছে। বৃদ্ধার কণ্ঠ তুরাগের কর্ণকুহরে পৌঁছল না। সে ততক্ষণে ছুটে গেছে। তারামন বিবি চেঁচালেন তহমিনার সাথে, বাড়ির জামাইকে কেউ এভাবে চলে যেতে দেয়? তহমিনা নির্লিপ্ত হয়ে বসে আছেন। কারো কোনো কথাই তার গায়ে লাগছে না। তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। তিনি সুফিয়ার থেকে যতটা শুনেছেন তাতে তুরাগ এমন স্বাভাবিক আচরণই করে। তহমিনা নিজ চোখেও মাত্র তাই দেখলেন। তুরাগের চোখে তরুকে হারানোর ভয় ছিল। তবে তুরাগ ডিভোর্স পেপার কেন দিল এটাই ভেবে পাচ্ছে না তিনি। কেউ ইচ্ছে করে লুকিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া সাধ্যিকার। তুরাগের এখন সেই অবস্থা। গাড়ি নিয়ে সারা শহর টহল দিল, কিন্তু এভাবে কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না। বাড়িতে ফিরল প্রায় মাঝরাতে। কলিং বেল দিতেই দরজা খুলে দিল সুফিয়া। দরজা খুব তাড়াতাড়ি খুলল, যেন তুরাগের জন্যই অপেক্ষা করেছিলেন তিনি। খালা ঘুমাননি এখনো? না বাবা, তোমার লগে কথা আছিল বাবা, অহনি কখন লাগবো? সকালে শুনলে হবে না? ক্লান্ত অনেক। না বাবা, অনেক জরুরি। আচ্ছা বলেন। আঁচলের নিচ থেকে একটা খাম বের করলেন সুফিয়া। খামটা সুফিয়ার হাতে দেখতেই চোখ বড় বড় হয়ে গেল তুরাগের। এটা তার কাছে কি করে এলো? এসব ভাবতে ভাবতেই তুরাগের সামনে খামটা উঁচু করে ধরল সুফিয়া। ব্যস্ত হাতে খামটা এক প্রকার টেনেই নিল তুরাগ। জানতে চাইল, খালা এটা আপনার আছে কেন? অনেক কাহিনী হয়েছে আব্বা, শুনো। কাল তোমার অফিসের এক লোক আইসা এই খামটা দিয়া দিছিল শাহানা আপার কাছে। লোকটা কইছিল খামটা তরু আম্মারে দিতে, কিন্তু সে ছোট আম্মারে না দিয়া খাম নিয়া নিজের রুমে গেছিল। পরে অন্য একটা খাম আইনা হেড ছোট আম্মারে দিছে। সেই খামে কি ছিল জানি না, কিন্তু সেই খামটা বুকে জড়াইয়া ছোট আম্মা অনেক কান্না করছিল। পরে আমি শাহানা আপার ঘর পরিষ্কার করতে গিয়া এই খামটা পাইছি। আমার মনে হয়েছে হ্যাঁ কোনো ভেজাল করছে, তাই খামটা আসলে নিচে লুকাইয়া রাখছি। পরে শাহানা আপা অনেক খুঁজছে, কিন্তু আমি দেই নাই। রাগে চোয়াল শক্ত হয়ে গেল তুরাগের। একটা ভুল করে ফেলেছে তুরাগ। তার জন্য অনুতপ্ত ও ক্ষমাও চেয়েছে। তাদের সারা জীবনের দায়িত্ব নিয়েছে।
সেখানে তুরাগের বাসায় থেকে ওর পেছনে এত বড় ষড়যন্ত্র করার সাহস কি করে পায় শাহানা বেগম? এতদিন তরুকে কষ্ট দেওয়ার জন্য ছোটখাটো প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু বলেনি তুরাগ। ভেবেছে ঠিক হয়ে যাবে, কিন্তু সে তো এত বড় ষড়যন্ত্র করে তরুকে বাড়িছাড়া হতে বাধ্য করলো। এর মূল্য দিতে হবে তাকে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তখনই সুফিয়া আবার বলে, রাইতের খাওন খাইবা না আব্বা? না খালা, ক্ষুধা নেই, তবে আপনার কাছে কৃতজ্ঞ খালা। এত বড় একটা জিনিস আপনি সযত্নে আমার হাতে তুলে দিয়েছেন। সি, কি কও আব্বা? তোমাগো খাই তোমাগো পড়ি, তোমাগো লাইগা একটু কাম করতে পারি না? খালা, একটা কাজ করতে হবে আপনাকে। কি কাজ কও? কাল সকালের মধ্যে শাহানা আন্টির সমস্ত জিনিসপত্র প্যাক করে দিয়েন। কি করবা আব্বা? তাকে তার স্থানে রেখে আসব। এখানে থাকতে দিয়েছি, কিন্তু সেটা তার সহ্য হচ্ছে না। রাগের বশে অন্ধ হয়ে গেছেন তিনি। এরপর আরো বড় কোনো কাজ করতেও তিনি দুবার ভাববেন না। রাগ মানুষকে ধ্বংস করে। আপাতত সে তার বাড়িতে একা থেকে বুঝুক এখানে সে কেমন ছিল। এটা করা কি ঠিক হইব আব্বা? যা বলছি করবেন আপনি। সুফিয়া আর কথা বাড়ায় না, মাথা নেড়ে সম্মতি জানাই। এতদিন করা সব কিছুর জন্য বাবার কাছে ক্ষমা চাই তুরাগ। বিছানায় হেলান দিয়ে বসা ছিলেন তাইয়েব সাইয়েদ। ছেলের কথা শুনে অবাকের চরম পর্যায়ে তিনি সোজা হয়ে বসতে চেষ্টা করেন, কিন্তু কোমরে ব্যথা থাকার কারণে সম্ভব হয় না। তুরাগ তাকে সাহায্য করে বসতে। তিনি বসে ধীর স্থিরভাবে জিজ্ঞেস করে, মতলব কি? কি আবার মতলব বাবা? তাহলে এতদিন পর আমার দ্বারে তাও এত নম্র সুরে ম্যাও ম্যাও করছো যে? উফ বাবা, আমি কি আসতে পারি না এখানে? অবশ্যই পারো, তা কি চাই বলো? বউ চাই। হোয়াট, কিসব বলছো? ঘরে বউ রেখে আবার বউ চাই বলতে লজ্জা করে না, বেয়াদব ছেলে? ঘরে বউ নেই বাবা, এজন্যই তো চাই। ঘরে বউ নাই মানে? ঢং করো না বাবা, আমি জানি তুমি জানো। প্লিজ বলো না বাবা, আমি প্রমিস করছি এবার আর তোমার নাতনির মাম্মামকে কোনো কষ্ট দেব না বাবা। নাতনি কথাটা যেন বারবার কানে বাজতে লাগলো। চোখ চকচক করে উঠল তার। সত্যি আমি দাদা হব? সত্যি। এখন তুমি বলো, তোমার নাতনির মাকে কি বাইরে থাকতে দেওয়া ঠিক? বলো। চিন্তায় পড়ে গেলেন তাইয়েফ। তারপর ফিসফিসিয়ে বললেন, তোর কোথায় তা জানি আমি, কিন্তু তোকে বলা যাবে না। শালা বাবুর বউ না করে দিছে, এখন তোর বউ তুই খুঁজে বের কর, যা। একটু ক্লু তো দাও বাবা, নয়তো আমার প্রিন্সেসকে কিন্তু আমি তোমাকে কোলে নিতে দেবো না, বলে দিলাম। এই না না, আমার নাতনি হবে সে। আচ্ছা আমি বলছি, তোর চট্টগ্রামে আছে, নিয়ে আয় যা। তবে এরপর যদি কোনো ভুল হয় তাহলে তোকেই বাসা থেকে বের করে দিব। কে শুনে কার কথা? এক ছুটে বেরিয়ে গেল বাসা থেকে। পেছনে বসে স্বস্তির শ্বাস ফেললেন তাইয়েব সাইয়েদ। প্রিন্স আসুক বা প্রিন্সেস, সমস্যা নেই। তার ছেলে যে স্বাভাবিক জীবনে ফিরে আসছে, এই অনেক। বেড সাইড টেবিল থেকে ফোন নিয়ে তরুণ নম্বরে ডায়াল করলেন তাইয়েফ। একবার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ করে সালাম দিল তরু। তাইয়েব সাইয়েদ অভিমানী গলায় বলল, আমার নাতি নাতনি আসতেছে, মিষ্টি কিনে বিলাতে হবে না? আমি বাজারে যেতে পারছি না একা একা, বাসায় আসো তাড়াতাড়ি। কিন্তু বাবা তোরা। তরুকে কথা শেষ করতে না দিয়েই তাইয়েব বলে উঠলেন, পাগলটা, কাল সারাদিন রাত না খেয়ে না ঘুমিয়ে সারা শহর খুঁজেছে তোমাকে, এখন আবার ছুটে যাচ্ছে চিটাগাং। ফিরিয়ে দিও না মা, ও স্বাভাবিক লাইফ লিড করতে চাচ্ছে, একটা সুযোগ দাও মা। জি বাবা, আপনি চিন্তা করবেন না। কফির মগ টেনে ধরে বসে আছে তুরাগ, আর তরু সেটাকে টানতেছে। চোখ বড় বড় করে তাকালো তুরাগের দিকে। তুরাগ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তরুর দিকে। ঝাঁঝালো কণ্ঠে তরু জানতে চাইলো, কি সমস্যা? আসছো পরে থেকে 3 কাপ শেষ, আর খেও না প্লিজ, আবার প্রিন্সেসের ক্ষতি হবে তো। তুরাগের কথায় কফির মগটা ছেড়ে দিয়ে পেটের ওপর হাত রাখে তরু। আসলেই তো এতক্ষণ বেমালুম ভুলে গিয়েছিল সে সেসব। রাগের মাথায় কফি খাচ্ছিল। আমাকে কি একটাবার সুযোগ দেওয়া যায় না মিস তরুলতা? মিস তরুলতা ডাকটা যেন অদ্ভুত শোনালো তুরাগের কণ্ঠে। এই ডাকটা কতদিন শোনে না তুরাগের মুখে। এতদিন কত করে চাইতো তুরাগ এই নামে ডাকুক।
তুরাগের মুখে এই নাম শুনতে কেন জানি ভালো লাগছে তরুর। কিন্তু তুরাগ এতদিন ছিল নির্লিপ্ত। আজ মনে মনে তুরাগের এই রূপ দেখে ভীষণ খুশি তরু। তবে উপরে সেটা প্রকাশ করলো না। জিজ্ঞেস করলো, হাতে কিসের খাম দেখি? আবারও ডিভোর্স পেপার নাকি? তুরাগ বিনা বাক্য ব্যয়ে খামটা তরুর হাতে তুলে দিল। তড়িঘড়ি করে খুলল তরু। ভেতরে সবকিছু পড়ে স্তম্ভ তরু। কথা বলল না কোনো। তুরাগই বলল, এই খামটাই পাঠিয়েছিলাম, শাহানা আন্টি পাল্টে দিয়েছে। আর তুমি বোকার মতো আমাকে একটা বারও না জিজ্ঞেস করে এত দূর অবধি চলে এসেছো। সরি। আমার সরি কি অ্যাকসেপ্টেড? না, তাহলে এই রেস্টুরেন্টে সবার সামনে দাঁড়িয়ে সরি বলতে হবে। বলতেই হবে? হুম। কি আর করার, বউয়ের আবদার। না হয় আবার কোথায় যাবে পরে খুঁজেই পাবো না। দাঁড়িয়ে পকেট থেকে কি যেন বের করলো। হাঁটু গেড়ে বসে পড়ল তরুর সামনে। হাতে রয়েছে ডায়মন্ড রিং। সেখানে বসেই চেঁচিয়ে বলল, আই এম সরি মিসেস তুরাগ সাইদ, আর কখনো ভুল করবো না, প্রমিস। প্লিজ অ্যাকসেপ্ট মাই সরি। অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়ালো তরু। এভাবে কখনো কাউকে সরি বলতে দেখেনি। ততক্ষণে রেস্টুরেন্টের প্রায় সবার নজর পড়ল ওদের দিকে। তুরাগ তখনও এভাবেই বসে আছে। কেউ কেউ চেঁচিয়ে সমস্যারে বলতে লাগলো, ফরগিভ হিম, ফরগিভ হিম। সামনের দিকে হাত বাড়িয়ে দিল তরু। আংটিটা পরিয়ে দিল তুরাগ। লাজ লজ্জার মাথা খেয়ে সবার সামনেই পাজা কোলে তুলে নিল তরুকে। লজ্জায় চোখ বন্ধ করে নিল তরু। ফিসফিস করে বলল, নামান আমাকে। লজ্জা লাগছে না আপনার? আমার বউকে আমি কোলে নিয়েছি, তো কি হয়েছে? আমার বউ? কথাটাই যেন মাদকতা আছে। চুপ হয়ে গেল তরু। চোখ বন্ধ করে লেপ্টে রইল তুরাগের বুকে। একদম পার্কিং লটে এসে তরুকে নামালো তুরাগ। গাড়ির দরজা খুলে আবারও কোলে তুলে তরুকে গাড়িতে বসালো। আরে করছেনটা কি? আমি কি বাচ্চা নাকি? না, তবে আমার বাচ্চা আছে না এখন তোমার সাথে, তাই তার যত্ন নিচ্ছি। কথাগুলো শুনে খিলখিল করে হাসলো তরু। সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তুরাগ। এরপর দেখা গেল ক্ষণিকের নীরবতা। নীরবতা ভেঙে তুরাগই বলল, তুমি যদি অনুমতি দাও আমি কি আমার প্রিন্সেসকে একটু অনুভব করতে পারি? মাথা নেড়ে সম্মতি দিল তরু। সিটে বসেই তরুর দিকে ঝুঁকে পেটের উপর কানে গুজে চুপ করে রইল। অনুভব করার চেষ্টা করলো কারো অস্তিত্ব। তরু যেন এই মুহূর্তে স্বর্গীয় সুখ অনুভব করছে। আঙুল চালালো তুরাগের চুলে। শান্ত কণ্ঠে জানতে চাইলো, তার আগমনে আপনি কি খুশি গায়ক সাহেব? সেভাবে থেকেই তুরাগ জবাব দিল, আমি আমার অনুভূতিগুলো বলে প্রকাশ করতে পারবো না তরু। বাবা হওয়া যায় এতটা সুখের আমি কোনোদিনও কল্পনাও করিনি। আমার প্রিন্সেসকে আমি কখনো দুঃখের স্পর্শ লাগতে দিব না, সারা জীবন আগলে রাখবো তাকে। মুচকি হাসলো তরু। তবে তার অবচেতন মন জানতে চাইলো তুরাগ কি সত্যি মিথিকে ভুলতে পারছে। নিজেই নিজের মনকে থমকালো তরু। এরকম একটা মুহূর্ত এসবে কথা টানা কি খুব দরকার? কোনো দরকার নেই এসব টানার। আল্লাহ কার ভাগ্যে কি রেখেছেন তা তিনিই জানেন। হয়তো তিনি চেয়েছেন এরকম একটা পরিণতি। নীরবতা ভেঙে তুরাগ আবারও বলল, আমাদের সংসারে ভালোবাসার বর্ষণ হয়ে বাড়তে আসছে আমার প্রিন্সেস। আমি তাকে খুব 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 ভালোবাসবো, দেখো সে যা চাইবে সব দিব। আমার আম্মা তো নেই, তাই আমার ছোট আম্মা আসবে, দেখো একদম আমার আম্মার মতো হবে। কিছু বলল না তরু। উপভোগ করতে লাগলো মুহূর্তগুলো। কিছু কিছু সময় মনে হয় সময় এখনো থমকে গেলেই মনে হয় ভালো হতো। এরকমটাই এখন মনে হচ্ছে তরুর। এরকম মুহূর্তগুলো লাইফে বারংবার ফিরে আসুক। এভরিওয়ান, গল্পটি কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লাগছে। সো আপনারা সাপোর্ট করেন, পাশে থাকেন, আরো ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আপনাদেরকে অনেক ভালো কিছু উপহার দিব, ঠিক আছে? আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে আপনাদের পাশে থাকতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।